দর্শক, আপনারা কি কখনো কল্পনা করেছিলেন যে একটা সময় এমন আসবে যখন ইসরায়েলের শীর্ষ পর্যায়ের নেতারা নিজেদের দেশের টিভিতে বসে হাউমাউ করে কাঁদবেন এবং বলবেন যে আমেরিকা আক্ষরিক অর্থেই ইরানের কাছে আত্মসমর্পণ করেছে? আপনারা কি কখনো ভেবেছিলেন যে পশ্চিমা বিশ্বের ভাগ্য, আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র নির্ধারণের জন্য ওয়াশিংটন জেনেভায় নয়, বরং আলোচনা করবে এশিয়ার মাটিতে? কোথায়? খোদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। যদি আপনারা পশ্চিমা মিডিয়ার সাজানো হেডলাইন পড়ে ভাবেন যে আমেরিকা এখনও তাদের আগের সেই দাদাগিরি বজায় রেখেছে, তাহলে আমি বলবো আপনারা গ্লোবাল জিওপলিটিক্সের সবচেয়ে বড় পট পরিবর্তনটা পুরোপুরি মিস করে যাচ্ছেন। আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের এমন কিছু এক্সক্লুসিভ তথ্য এবং কিছু খেলা উন্মোচন করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইসরায়েল আজ নিজেদেরকে পুরোপুরি বিশ্বে একঘরে এবং পরিত্যক্ত মনে করছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। যে কটি কথা বলেছি প্রত্যেকটি মিলিয়ে নেবেন। দেখুন, আপনারা যারা আমার আগের বিশ্লেষণগুলো খুব গভীরভাবে ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা প্রথম দিনেই ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে পুরো ইরানকে তাসের ঘরের মতো টোকা দিয়ে ভেঙে ফেলবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? ইরান ধ্বংস তো হয়নি, উল্টো তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতির গলা এমনভাবে চেপে ধরেছে যে আমেরিকা আক্ষরিক অর্থেই হাঁটু গেড়ে বসে ইরানের সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনের কথা ভেবে মরিয়া হয়ে যুদ্ধবিরতিতে সই করেছেন। আর এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে জানেন আপনারা? ইসরায়েলের। কারণ ইসরায়েল বুঝতে পেরেছে যে যখন খোদ আমেরিকার নিজের স্বার্থে আঘাত লাগে তখন তারা তাদের তথাকথিত মিত্র ইসরায়েলকেও ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করে না। আর এই চরম হতাশা এবং আতঙ্কের কথা আজ কোনো বাইরের লোক বলছে না, বলছে খোদ ইসরায়েলের শীর্ষ কূটনীতিকরা। গতকাল 4 জুলাই 2026 ঠিক বিকেল 4:49 ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টে একটা বোমা ফাটানোর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটা শুনলে আপনি চমকে যাবেন। বলছি শুনুন। ম্যাসিভ সারেন্ডার টু ইরান, ফর্মার ইসরায়েলি অ্যাম্বাসাডার টু ইউএস ড্যানি আয়লান, ইউএস ইরান MOU। অর্থাৎ ইরানের কাছে বিশাল আত্মসমর্পণ। কে বলছে? আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূত। দর্শক, ড্যানি অ্যালিয়ান কোনো সাধারণ মানুষ নন। তিনি ইসরায়েলের প্রাক্তন উপপররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তিনি ইসরায়েলের 103 FM রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে যে চুক্তি হচ্ছে সেটা কোনো সাধারণ চুক্তি নয়। সেটা হলো ইরানের কাছে আমেরিকার একটা ম্যাসিভ স্যারেন্ডার বা বিশাল আত্মসমর্পণ। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন যে আজ যা ঘটছে তা হলো আমেরিকার চরম বাধ্যবাধকতা। ইরানিরা সুদ নির্ধারণ করছে, আমেরিকা ইরানকে ফান্ড রিলিজ করে দিচ্ছে এবং ইরানি ভূখণ্ডে কোনো উস্কানিতেই আমেরিকা জবাব দিচ্ছে না। একটু চিন্তা করুন, একটু তলিয়ে ভাবুন দর্শক। একজন ইসরায়েলি শীর্ষ কূটনীতিক যখন নিজের দেশের রেডিওতে বসে এমন কথা বলেন তখন বুঝতে হবে ইসরায়েলের ভিতরে কতটা আতঙ্ক তৈরি হয়েছে। ড্যানি আয়লান এই সাক্ষাৎকারে এমন একটা কথা স্বীকার করেছেন যা ইরান পশ্চিমাদের বিরুদ্ধে খেলেছে। আয়লান বলেছেন ইরানিরা এই সুযোগের পুরো ফায়দা নিচ্ছে। তারা হরমুজ প্রণালীর ইস্যুকে তাদের পারমাণবিক ইস্যু থেকে আলাদা করতে চেয়েছিল এবং একবার যখন তারা সেটা করে ফেলেছে তখন তারা পুরোপুরি শান্তিতে আছে। দর্শক, আপনারা কি এই দাবার চালটা ধরতে পারলেন? আমেরিকা চেয়েছিল পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালীকে একসাথে মিলিয়ে ইরানের উপর একটা চরম চাপ সৃষ্টি করতে, কিন্তু ইরান তাদের বুঝিয়ে দিয়েছে যে বাবা, আগে তোমরা হরমুজ প্রণালীর জন্য আমাদের শর্ত মানবে, আমাদের স্যাংশন তুলবে, আমাদের টাকা ফেরত দেবে, তারপর আমরা পারমাণবিক বিষয় নিয়ে কথা বলবো। ইরান মূলত তাদের সামুদ্রিক আধিপত্যকে ব্যবহার করে আমেরিকাকে জিম্মি করে ফেলেছে। আর ইসরায়েল বসে বসে সেই দৃশ্য দেখছে এবং নিজেদের চুল ছিঁড়ছে। কিন্তু দর্শক,
ইসরায়েলের হতাশা শুধু ইরানের কাছে এই আমেরিকার আত্মসমর্পণের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা বুঝতে পেরেছে যে খোদ আমেরিকার ভিতরেই ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে। কেন বলছি? কারণ জেরুজালেম পোস্টের এই রিপোর্টেই ড্যানি আয়লান একটা ভয়ঙ্কর সত্য স্বীকার করেছেন, যা পশ্চিমা মিডিয়া সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তিনি বলেছেন, আমরা আসলে কংগ্রেসকে হারিয়ে ফেলেছি। আমেরিকায় ইসরায়েলের অবস্থান এখন তার ইতিহাসের সবচেয়ে তলানিতে। আমরা জনমতের ক্ষেত্রে এমন শোচনীয় পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। ইসরায়েল এখন আক্ষরিক অর্থেই একটি একঘরে ও পরিত্যক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। দর্শক, যে ইসরায়েল একসময় আমেরিকার সেনেট এবং কংগ্রেসকে নিজেদের পকেটে রাখত, জানেন তো আপনারা, যাদের লবিস্টরা আমেরিকার পলিসি নির্ধারণ করত, সেই ইসরায়েল আজ স্বীকার করছে, পত্রিকা পড়ুন, তারা আমেরিকার জনমত হারিয়েছে। কিন্তু কেন? আয়লান এর কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে গত 25 বছরে আমেরিকায় জনসংখ্যাগত বিশাল পরিবর্তন এসেছে। সেখানে মুসলিম এবং কৃষ্ণাঙ্গদের মতো সংখ্যালঘুরা অনেক বেশি রাজনৈতিক ক্ষমতা এবং প্ল্যাটফর্ম পেয়েছে, যারা ইসরায়েলের এই মানবতা বিরোধী আগ্রাসনকে কোনোভাবেই সমর্থন করে না। অর্থাৎ মাল্টিপোলার বিশ্বের যে বয়ান, সেটা এখন খোদ আমেরিকার সাধারণ মানুষের মস্তিষ্কেও ঢুকে গেছে। পশ্চিমা ভণ্ডামির মুখোশ আজ আমাদের সাধারণ মানুষের কাছে পুরোপুরি উন্মোচিত। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ড্যানি আয়লান খুব আক্ষেপ করে আরও একটা কথা বলেছেন, যে ট্রাম্প যখন কাউকে জড়িয়ে ধরেন, সেটা সত্যিকারের বন্ধুত্বের কারণে নয়, বরং তার নিজের স্বার্থের কারণে। তিনি আরও বলেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজের দুর্নীতির বিচারের ব্যক্তিগত স্বার্থকে ইসরায়েলের জাতীয় স্বার্থের সাথে গুলিয়ে ফেলেছেন, আর ডোনাল্ড ট্রাম্প এর পুরো ফায়দা লুটছেন। দর্শক, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো নেতানিয়াহু জানেন যে ক্ষমতা হারালেই তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে, আর ট্রাম্প নেতানিয়াহুর এই জেলের ভয়টাকে কাজে লাগিয়ে তাকে ব্ল্যাকমেল করছেন। ট্রাম্প নেতানিয়াহুকে বলছেন, আমি যা বলছি তাই চুপচাপ মেনে নাও। লেবানন এবং ইরান নিয়ে আমি যে চুক্তি করছি তাতে কোনো বাধা দিও না, না হলে আমি তোমার দিক থেকে সমর্থন তুলে নেব এবং তুমি সোজা জেলে যাবে। দর্শক, একটা দেশের প্রধানমন্ত্রী যখন অন্য একটা দেশের প্রেসিডেন্টের কাছে নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে জিম্মি হয়ে থাকেন, তখন সেই দেশের জাতীয় নিরাপত্তা বলতে আর বিশেষ কিছু অবশিষ্ট থাকে না। পশ্চিমা বিশ্বের এই তথাকথিত অটুট মিত্রতা আসলে ব্ল্যাকমেল এবং স্বার্থপরতার একটা রূপ ছাড়া আর কিছুই নয়। এবার আসুন দেখি পরবর্তী খবরে নন ওয়েস্টার্ন দেশগুলো কিভাবে পুরো কন্ট্রোল একটু একটু করে নিজেদের হাতে তুলে নিয়েছে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে এই দুনিয়ার ভাগ্য এখন আর পশ্চিমাদের হাতে নেই, আর এর সবচেয়ে বড় প্রমাণ আমরা পেয়েছি আজ 5ই জুলাইয়ের একটা খবরে। আজ 5ই জুলাই 2026 দুপুর 12:20 দ্য টেলিগ্রাফ পত্রিকায় এবং পাকিস্তানের ডন পত্রিকার বরাত দিয়ে একটা ব্রেকিং নিউজ দুনিয়াতে প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম হলো, ইসলামাবাদ লাইকলি ভেন্যু ফর নেক্সট রাউন্ড অফ ইউএস ইরান টেকনিক্যাল টকস অন জুলাই 11। দর্শক, একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। আমেরিকা এবং ইরানের মতো দুটো চিরশত্রু দেশের মধ্যে পরবর্তী টেকনিক্যাল পর্যায়ের আলোচনা হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কবে? আগামী 11ই জুলাই। এই আলোচনা হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি সম্ভাবনা। আপনারা হয়তো ভাবছেন, এতে এত অবাক হওয়ার কি আছে অনুপ ভাই? আচ্ছা বলুন তো, ইউরোপের কোনো দেশে আলোচনা না হয়ে হঠাৎ করে ইসলামাবাদে কেন? এখানেই হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। পাকিস্তান এবং কাতার এই পুরো প্রক্রিয়ায় শুধু মধ্যস্থতাকারীই নয়, তারা এখন গ্লোবাল ডিপ্লোম্যাসির একটা কেন্দ্র হয়ে উঠেছে। আমেরিকা এতদিন তাদের মিত্র ইউরোপীয় দেশগুলোতে বসে নিজেদের শর্ত অন্যের উপর চাপিয়ে দিত, কিন্তু ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের মাটিতে গিয়ে আলোচনা করব না। আলোচনা যদি করতে হয় তবে সেটা আমাদের মিত্র এবং আমাদের আস্থার জায়গায় হতে হবে। আর পাকিস্তান, যারা কিনা একটা পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, তারা প্রমাণ করে দিল যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা এখন পশ্চিমাদের চেয়েও একটু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। ঘটনা তো তাই বলছে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী এই 11ই জুলাইয়ের বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, স্যাংশন প্রত্যাহার,
বিদেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ রিলিজ, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু দর্শক, এই পুরো কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইরান আমেরিকাকে যে চরম লেভেলের মনস্তাত্ত্বিক শিক্ষাটা দিচ্ছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দ্য টেলিগ্রাফের এই রিপোর্টেই বলা হয়েছে যে এই আলোচনা সাময়িকভাবে স্থগিত ছিল। কিন্তু কেন স্থগিত ছিল? কারণ ইরানে তাদের নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা চলছে। ইরান আমেরিকাকে আগেভাগেই বলে দিয়েছে যে তোমরা তোমাদের আলোচনা নিয়ে চুপচাপ বসে থাকো, আমরা এখন আমাদের নেতার শেষকৃত্য নিয়ে ব্যস্ত। আমাদের জানাজা শেষ হবে 7ই জুলাই কোম শহরে এবং 9ই জুলাই মাসদাদের চূড়ান্ত দাফন হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের প্রতিনিধি দলে কে কে থাকবে এবং আমরা কখন তোমাদের সাথে টেবিলে বসবো। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা আমেরিকার অহংকারের উপর কত কি অপেক্ষা করছে? বর্তমানে আমাদের জাতির অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, মন এবং মানসিকতা কোন পর্যায়ে আছে? আমরা কি নাকে তেল দিয়ে সুন্দরভাবে ঘুমাবো যে অচিরেই আমরা ঘুম থেকে জেগে দেখবো যে এক সকালবেলা আমাদের পুরো দেশটি সিঙ্গাপুর হয়ে গিয়েছে, এরপর ম্যানহাটান হয়ে গেছে আমেরিকার, অথবা সেই লন্ডনের পিকাডিলি হয়ে পড়েছে পুরো ঢাকা শহর? এই যে নাকে তেল দিয়ে বাঙালির যে ঘুমানোর অভ্যাস, নাকে তেল দিয়ে ঘুমা, অলসতা, এবং আমাদের দেশে যে আষাঢ়ি গল্প, কেন আষাঢ়ি গল্প হলো? এরকম আষাঢ় মাস, অঝোরে বৃষ্টি, এখন সেই বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত অঝোরে বৃষ্টি হতো। এটাকে আমরা বলতাম আমাবাতি। আমাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির মানে চারিদিকের ফসলের মাঠ ঘাট সব তলিয়ে যেত বৃষ্টির পানিতে, এবং কখনো কখনো 3 ফিট 4 ফিট পর্যন্ত পানি বেড়ে যেত, বাড়ির দুয়ারে পর্যন্ত মাছ চলে আসতো। তো ওই সময়টাতে যে আমরা ছোট বাচ্চা যারা আছে, তারা চাচা দাদি সময় কাটানোর জন্য তাদের কাছে গল্প শুনতে চাইতাম, অথবা যারা দুরন্ত পানিতে নেমে যেতে চাইতো, দাদা দাদিরা তাদেরকে গল্প শুনিয়ে তারপরে তাদেরকে শান্ত রাখতো। এই যে গল্প শুনে শান্ত রাখতো, এটাকে বলা হয় আষাঢ়ি গল্প। কোনো কাজ নেই, কর্ম নেই, জাস্ট গল্প। এখন আমরা কি এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু শুনছি সবাইকে আষাঢ়ি গল্প, নাকি আমাদের যে ভাগ্যের আকাশ, সে আকাশে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে, কিংবা কোনো একটা কোণ থেকে, কৌণিক দূরত্ব থেকে প্রচণ্ড কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের যে আগমন, সেটা অনিবার্য হয়ে পড়েছে। আমরা যে ঘরে বসবাস করি, সেই ঘরের মেঝেতে মানে বিভিন্ন কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, এগুলো কি বাসা বেঁধেছে, নাকি একেবারে সব কিছু ছিমছাম? এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের অর্থনীতির কথা বলি। আপনি যদি দেখেন, গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত 3 বছরের রপ্তানি জ্যামিতিক হারে কমেছে। আমরা সারা দুনিয়াতে এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে 2 নম্বর ছিলাম। এখন এটা 2 নম্বরের জায়গায় 3 নম্বর থাকবে, 4 নম্বর থাকবে না 5 নম্বর থাকবে, এটা নিশ্চিত নয়। গার্মেন্টসের ব্যবসা, এক্সপোর্ট সেই পরিমাণ কমে গেছে, এবং এই অবস্থাতে আমরা বগল বাজাচ্ছি যে আমাদের সেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ 37 বিলিয়নে, সেই যাকে বলা হয় পৌঁছে গেছে। এটাকে যদি আপনি ধরেন যে একটা মৃত মানুষের শরীরে যদি মরে যাচ্ছে, সেই মৃত মানুষের শরীরে যদি যৌবন আসে, তার গোপনাঙ্গ দাঁড়িয়ে যায়, তখন মানুষ যেভাবে হাসাহাসি করবে বা সে লাশ রেখে যেভাবে পালাবে, যে একটা লাশ সে মরে যাচ্ছে, সেই অবস্থাতে চ্যাটাং করে দাঁড়ায় গেছে একটা জিনিস, তার সাথে আশ্চর্য ঘটনা অর্থনীতিতে যখন এরকম কোনো ঘটনা ঘটে যে সমস্ত সূচক নিম্নমুখী কিন্তু একটা সূচক ঊর্ধ্বমুখী। বিখ্যাত একটা সিনেমা দেখেছিলাম, এটা সম্ভবত গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা অথবা মৃণাল সেনের, আমি জানি না, কিন্তু সিনেমাটার কথা মনে আছে। তো
তো সেখানে এক বৃদ্ধ, সে মরে যাবে, মরে যাওয়ার আগে তাকে নদীর তীরে নিয়ে যাওয়া হলো হিন্দু রীতি অনুযায়ী। সেখানে তাকে কীর্তন যাকে বলে শোনানো হবে, এবং কীর্তন শুনতে শুনতে সে মরে যাবে। মরে যাওয়ার পর তাকে ওখানে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে, এবং এই জন্য চণ্ডাল বসে আছে সেখানে, আত্মীয় স্বজনরা সবাই বসে আছে। কখন মরবে বৃদ্ধ, এমন সময় একজন লোক